প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রামপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি গণেশচন্দ্র চক্রবর্তী, সিনিয়র শিক্ষক গণিত। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে অবশ্যই ক্লাস নবম শ্রেণীর সাবজেক্ট হলো ম্যাথ মানে গণিত। আজকে ডেট হলো 2 তারিখ অক্টোবর 2021 সাল। এখন কত ক্লাসে তোমাদেরকে আবৃত্ত এবং অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সম্বন্ধে বলেছিলাম। তো আজকে তোমরা ভালো করে খেয়াল করবে, বই খাতা নিয়ে বসবে। সেখানে দেখো আজকে প্রথম অধ্যায়ের সদৃশ আবৃত দশমিক অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ, এগুলি নিয়ে আমি আজকে তোমাদেরকে আলোচনা করব। তোমরা অবশ্যই মনোযোগ শুনবে আশা করি। এখন তোমরা দেখো খেয়াল করে, আমি সদৃশ আবৃত দশমিক অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশটা কী জিনিস সেইটা তোমাদেরকে আগে জানতে হবে। আমি বলেছিলাম সদৃশ এবং আবৃত্ত এবং অনাবৃত্ত যে সমস্ত দশমিক বিন্দুর পরে যদি পৌনঃপুনিক থাকে, পৌনঃপুনিক তো তোমরা জানো যে এগুলিকে পৌনঃপুনিক বলে। দশমিক যদি থাকে বা অ্যাকুরেসি যেটা বারবার আসে, তখন সেইটা হইল আবৃত্ত অংশ। আর দশমিক বিন্দুর পরে যেটা বারবার আসে না, অর্থাৎ যেটার মধ্যে পৌনঃপুনিক চিহ্ন থাকবে না, সেটা হইল অনাবৃত্ত অংশ। বুঝতে পারছো তো অবশ্যই? যেটার মধ্যে দশমিক বিন্দুর পরে যে সংখ্যা বা রাশিগুলো পুনরাবৃত্তি হয় বা বারবার আসে, সেগুলি তো আবৃত্ত অংশ। আর দশমিক বিন্দুর পরে যে রাশিগুলো বারবার আসে না, সেগুলো হলো অনাবৃত্ত অংশ। তাহলে আবৃত্ত এবং অনাবৃত্ত অংশ আমি গত সপ্তাহে বলেছিলাম। এখন তোমরা দেখো, এরপর আমি এখানে লিখছি সদৃশ সবৃত্ত আর দশমিক এবং অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এখন সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ কোনটা? সদৃশ, দৃশ মানে দেখায়, সমান দেখায়। দশমিক বিন্দুর পরে যদি যতগুলো দশমিক ভগ্নাংশ দেওয়া থাকবে, অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা যদি একই রকম হয়, তখন এই ভগ্নাংশকে আমরা বলি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। কি বলছি? দশমিক বিন্দুর পরে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা যদি দুই বা ততোধিক রাশির একরকম হয়, দশমিক ভগ্নাংশগুলো একরকম হয়, তখন আমরা বলবো সদৃশ আবৃত্তীয় দশমিক ভগ্নাংশ। যেমন দেখো এখানে 12.45 পৌনঃপুনিক, 6.32 পৌনঃপুনিক, এই দুইটা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। কেন? দশমিক বিন্দুর পরে দুইটার মধ্যে পৌনঃপুনিক আছে, এখানেও দশমিক বিন্দুর পরে দুইটার মধ্যে পৌনঃপুনিক আছে। যেহেতু দুইটার পৌনঃপুনিক সংখ্যা সমান, অনাবৃত্ত অংশে কোনো অঙ্ক নাই বা রাশি নাই, তাহলে এই দুইটা হলো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। এটারও দুইটা, এখানেও দুইটা, দুইটার মধ্যে পৌনঃপুনিক আছে, এখানেও দুইটার মধ্যে পৌনঃপুনিক আছে, দুইটা আবৃত্ত দশমিক ভগ্নাংশ এবং দুইটা হইল সদৃশ, দেখতে একই রকম। দশমিক পরে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা দুইটা সমান, তাহলে এটা সদৃশ। আবার আরেকটা আছে, এখানে দেখো 9.453, 125.897, এখানে পৌনঃপুনিক 3 এর মধ্যে, এখানে পৌনঃপুনিক 7 এর মধ্যে। এখানে দেখো অনাবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা হলো দুটো, এখানে অনাবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা হলো দুটো। কয়টা? দুটো। আর আবৃত্ত অঙ্ক সংখ্যা এখানে একটা, এখানেও একটা। তাহলে দেখা যায় এই দুইটা সদৃশ। কেন সদৃশ? অনাবৃত্ত অংশ দুইটা, এখানেও দুইটা, এখানে আবৃত্ত অংশে একটা, এখানে আবৃত্ত অংশও একটা। এই জন্য দুইটা হলো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এইবার আসবো তো সদৃশ, তাহলে অসদৃশ। অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। দেখো আমি এই এক জোড়া লিখছি, আবার এখানে আরেক জোড়া লিখছি। এখানে দেখো 0.3456
456 এর মধ্যে পূর্ণমণিক আছে, এখানে 7.45, 789, এখানে 789 এর মধ্যে পূর্ণমণিক আছে। এইবার খেয়াল করো অসদৃশ সদৃশ হইল দশমিক বিন্দুর আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা যত অনাবৃত্ত আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা সমান হবে সবগুলো রাশির মধ্যে বা দশমিক ভগ্নাংশের মধ্যে অনাবৃত্তের অঙ্ক সংখ্যা সমান হবে। এখানে দেখো, এখানে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হলো একটি, এখানে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কয়টি? দুইটি, আবার দুইটি, তাহলে এই দুইটা আবার আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা তিনটি, এখানেও তিনটি, কিন্তু আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা তিনটি সমান হলে কি হবে? কিন্তু অনাবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা এখানে মাত্র একটি, এখানে হলো দুইটি, কাজেই যেহেতু তাদের মধ্যে কোনো মিল নেই এই রাশি দুইটার মধ্যে, এই জন্য ভগ্নাংশ দুইটার মধ্যে, সেই জন্য এই দুইটা হলো অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আবৃত্ত যেহেতু পূর্ণমণিক আছে এই জন্য আবৃত্ত হইলেও কী হবে? কিন্তু অসদৃশ, কারণ অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা দুইটার মধ্যে সমান নয়। এখানে একটা, এখানে দুইটা, এই জন্য দুইটা যেহেতু সমান নয় সেই জন্য এটা হলো অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এইবার দেখো পরেরটা দেখো 6.4357, এখানে 5 এবং 7-এর মধ্যে পূর্ণমণিক, 2.8935, এখানে 345 তিনটার মধ্যে পূর্ণমণিক। এখানে দেখো অনাবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা দুটো, এখানেও দুটো, তাহলে দেখা যায় অনাবৃত্ত অঙ্কটা সমান। এবার আবৃত্ত অংশ দেখো, এখানে আবৃত্ত অংশ অঙ্ক সংখ্যা কয়টি? দুইটি, এখানে কয়টি? তিনটি, এখানে হলো 5, 7-এর উপরে, এখানে হলো 3, 4, 5-এর উপরে, তাহলে দেখা যায় আবৃত্ত অংশ অঙ্ক সংখ্যা এখানে সমান নয়। অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা সমান হলে কি হবে? আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কিন্তু সমান নয়, এখানে হলো দুটো, এখানে হলো তিনটি, আর এখানে দুটো ঠিক আছে, এখানে দুটো, এখানে তিনটি, এই জন্য এই দুইটা ভগ্নাংশ হলো, এই দুইটা আবৃত্ত দশমিক ভগ্নাংশ হলো অসদৃশ। আবৃত্ত দশমিক ভগ্নাংশ ঠিক আছে, কিন্তু এই দুইটা হলো অসদৃশ, এই দুইটা হলো অসদৃশ। আচ্ছা, তাহলে আমরা এবার এখানে দেখো, এইবার আমি অসদৃশ হলো এই দুটো, আমরা এই দুটাকে সদৃশ কীভাবে করা যায়? অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশের প্রকাশ। বা খেয়াল করো, এখানে অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশের প্রকাশ। অসদৃশ আছে, এটাকে আমরা সদৃশ করব, কারণ যোগ বিয়োগ করার জন্য আমাদেরকে অসদৃশকে সদৃশ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ না করলে আমরা এই ভগ্নাংশগুলো যোগ বিয়োগ করতে পারবো না, বা সাধারণ নামে যোগ বিয়োগ করা যাবে না। কাজেই আমরা অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে চেষ্টা করব। এখানে দেখো, আমি তোমাদেরকে এখানে আমরা প্রথমটা লিখি।
এখন দেখো আমি এই দুইটা তোমরা খেয়াল করে দেখো, তোমরা বলতে পারবে কোনটা সদৃশ্য কোনটা অসদৃশ্য? এখানে উভয়টাই অসদৃশ্য, কারণ এখানে এই অনাবৃত্ত অঙ্ক সংখ্যা একটি, অনাবৃত্ত অঙ্ক সংখ্যা দুটো, আবৃত্ত সংখ্যা তিনটি, এখানে আবৃত্ত অঙ্ক সংখ্যা তিনটি। যেহেতু অবৃত্ত অংশ সমান হলে কী হবে অঙ্ক সংখ্যা, কিন্তু অনাবৃত্ত অঙ্ক সংখ্যা সমান নয়, এই জন্য এটা হলো অসদৃশ্য। এটাকে এখন সদৃশ্য করার পদ্ধতিটা কি আগে জানবো, কীভাবে সদৃশ্য করব, তারপরও এটা করব। আচ্ছা, তোমরা অনাবৃত্ত অংশে অঙ্ক সংখ্যাকে সদৃশ্য করতে হলে যেই আবৃত্ত দশমিক ভগ্নাংশের মধ্যে সর্বোচ্চ সংখ্যা অনাবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা আছে, সেই সংখ্যাটা হবে কি বলছে, অসদৃশ্য আবৃত্ত দশমিক ভগ্নাংশের মধ্যে অনাবৃত্ত অংশে সর্বাধিক সংখ্যক অঙ্ক সংখ্যা আছে, সর্বাধিক সংখ্যক অঙ্ক সংখ্যা আছে, সেই সংখ্যা নিতে হবে। তাহলে তোমার আর আবৃত্ত অংশে হবে যে আবৃত্ত অংশের 2 বা ততোধিক রাশির মধ্যে যতগুলো অঙ্কগুলো হবে, যতগুলো অঙ্ক সংখ্যা হবে, এগুলো লসাগুকে হিসাব করে লসাগুর সংখ্যা হবে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা। তাহলে অনাবৃত্ত অংশের অঙ্ক সদৃশ্য করতে হলে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে যেই আবৃত্ত দশমিক ভগ্নাংশের মধ্যে অঙ্ক সংখ্যা বেশি ততটা হবে সদৃশ্য করতে হলে। আর অনাবৃত্ত অংশ হবে অঙ্কগুলোর মধ্যে অঙ্ক সংখ্যা যতগুলি অসদৃশ্য আবৃত্ত দশমিক ভগ্নাংশ আছে, সবগুলোর মধ্যে আবৃত্ত অংশের অঙ্কগুলো নিয়ে এগুলো লসাগু করে এই লসাগুই হবে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা এবার দেখি, তোমরা আমি যে কথাটা বললাম এখন তো বাস্তবে তা কী হবে, এটা করলেই তোমরা বাকি অংশটা বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না আশা করি। এখন খেয়াল করো, এইটার মধ্যে প্রথম দেখো, এইটা এখানে দেখো অনাবৃত্ত অংশ অঙ্ক সংখ্যা কটি, এটার মধ্যে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা কয়টি, একটি। কয়টি? একটি। আর এটার মধ্যে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হলো কয়টি, এখানে একটি, এখানে হলো দুই। এখানে অনাবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা হলো একটি, এখানে অনাবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা হলো দুইটি। এখানে কয়টি, একটি। এখানে অনাবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা এক, এখানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা দুই, তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা অঙ্ক সংখ্যা কত, দুই। তাহলে যখন তুমি সদৃশ্য করবা তখন অঙ্ক সংখ্যা হবে দুইটি। তাহলে সদৃশ্য আবৃত্ত দশমিক ভগ্নাংশে অঙ্ক সংখ্যা হবে দুই।
দেখো অনাবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা এখানে একটি, এখানে অঙ্ক সংখ্যা দুইটি, তাহলে সদৃশ যখন করবে তখন সদৃশ আপনি দশমিক ভগ্নাংশে অঙ্ক ভগ্নাংশে অনাবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা হবে দুইটি। কেন? সর্বোচ্চ হলো দুইটি, এখানে একটি এখানে দুইটি, তার সর্বোচ্চ হলো দুইটি। এই ধরনের সদৃশ আপনি দশমিক ভগ্নাংশে অনাবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা হবে দুইটি। এবার আবৃত্ত অংশে, এখানে আবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা কয়টি? খেয়াল করো, এখানে হলো কয়টি? তিনটি, এখানে তিনটি। তাহলে এখানে আবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা, আবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা কত? এখানে তিনটি এখানে তিনটি, তিনটি তিনটি, এখানেও তিনটি এখানেও তিনটি। তা আমি বলছিলাম যে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা তোমার হবে তাদের লসাগুর সমান, তাদের লসাগু। তো আমরা তো জানি 3 ও 3 এর লসাগু। তাহলে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে, সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে অনাবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা, আবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা হবে, আবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা হবে সংখ্যা হবে 3 ও 3 এর লসাগু হবে 3 ও 3, এখানে তিনটি এখানেও তিনটি, 3 ও 3 এর লসাগু। তো 3 ও 3 এর লসাগু 3, 3 ও 3 এর লসাগু 3। যদি মনে করো এখানে দুটিও থাকে, তিনটে, তো 2 আর 3 লসাগু তো 6। তাহলে আমরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো, তাহলে অনাবৃত্ত অংশে সদৃশ করতে হলে সদৃশ, তাহলে তোমার সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে অনাবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা হবে 3 ও 3 এর লসাগু 3। এখানেও তিনটি এখানেও তিনটি, তাহলে 3 ও 3 এর লসাগু হলো 3। তাহলে আবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা হবে 3টি, আর অনাবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা হবে 2টি। কারণ এখানে আছে একটি এখানে দুইটি, সর্বোচ্চ হলো 2টি, আর আবৃত্ত অংশ অঙ্ক সংখ্যা 3টি, এখানেও 3টি, 3 ও 3 এর লসাগু 3। এই তাহলে এইভাবে তোমাকে আবৃত্ত এবং অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যাকে সমতা সাধন করে আমরা সদৃশ করতে পারি। তাহলে আমরা দেখি কি করা যায় এখন। তাহলে এখানে কত আছে? 0.3456 7.45789। তাহলে সদৃশ করতে হলে আমাদের দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যা হবে মোট, এখানে 2টো এখানে 3টি, মোট 5টি। কয়টি হবে? 5টি। তো 5টি সংখ্যা এখানে আছে কত? 0.3456। এখানে মোট অঙ্ক আছে 4টি, আমাদের নিতে হবে 2টো আর 3টে, 5টি। 5টির মধ্যে তাহলে তার একটা অঙ্কের প্রয়োজন, সেটা হইব পৌনমণিক থেকে। পৌনমণিক সংখ্যার তার কোনো শেষ নেই, পৌনমণিকের যদি পত্রটা নেই
তাহলে আমাদের পরিপূর্ণ হয়ে যায়। আমরা চাইলে পূর্ণমৌলিক রাশি 456 456 456 অসংখ্যবার নেওয়া যাবে। তো আমাদের দশমিক বিন্দুর 5টা অঙ্ক মিলানোর জন্য আমাকে এখানে একটা প্রথমটা ব্যবহার করলেই চলবে। তাহলে আমি এখানে 4 আরও প্রয়োজন হলে 5 সি লিখতে পারতাম, কিন্তু এখানে আমাদের 4 লিখলেই চলবে, কারণ পূর্ণবর্তী বাংলা মোট অঙ্ক লাগবে আমাদের। মোট লাগে আবৃত সদৃশ করতে হলে মোট 2 আর 3 5টি অঙ্ক লাগবে। তো 5টি অঙ্ক হয়েছে দেখো, 3 4 5 6। প্রথম তো সবগুলি লিখবে, তারপরে যতগুলো প্রয়োজন সেখানে পূর্ণবর্ণী অংশ থেকে আসবো। একটার প্রয়োজন হলে 4 লিখবো, দুটির প্রয়োজন হলে 4 5 লিখবো, তিনটির প্রয়োজন হলে 4 5 6 লিখবো, আরও প্রয়োজন হলে আবার প্রথম দিয়ে লিখবো, এইভাবে। তাহলে আর আবৃত্তি অংশ অঙ্ক সংখ্যা হবে কয়টি? 3টি। সেই জন্য শেষের 3টার মধ্যে তোমাকে পূর্ণবর্ণিক দিতে হবে। ওই 3টার মধ্যে প্রথমটা, 3টার মধ্যে শেষের 3টার মধ্যে ওই আগের শেষেরটা দিলে মাঝখানেরটাই পূর্ণবর্ণিক বোঝায়। এবার আসো এখানে 7.4579। এখানে খেয়াল করো যে এখানে 2টো 3টে 5টি, এখানে 5টিই আছে। তো এখানে আর সংযোজন বিয়োজন অর্থাৎ নতুন করে কোনো সংখ্যা বাড়াতে হবে না, কারণ অটোমেটিক এখানে 5টা অঙ্ক আছে। একটা 2টো 3টে 4টে 5টে। তো প্রথম 2টা আমরা অনাবৃত্ত অঙ্ক সংখ্যা 2টি, প্রথম 2টা বাদ দিয়ে পরবর্তী 3টার মধ্যে আমরা পূর্ণবর্ণিক ভগ্নাংশ দেব। তাহলে এখানে বসাই দেব। এইবার দেখো, আমি যে তোমাদের এখানে 2টি অঙ্ক করলাম, লিখলাম যে সদৃশ। তাহলে সদৃশ আবৃত্ত সেখানে অনাবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা হবে 2টি। এই দেখো, 2 আবার আবৃত্ত অঙ্ক সংখ্যা হবে 3টি। লসাগু, এর লসাগু 3। তো দেখো 3টা হয়ে এখানে 3টা, এখানে 3টা, তাহলে মোট 5টা। এখন দুটার তাহলে দেখা যায় যে এটা সদৃশ হয়েছে, কারণ অনাবৃত্ত অঙ্ক সংখ্যা 2টি করে, আবৃত্ত অঙ্ক সংখ্যা 3টি করে হয়েছে। তাহলে এই 2টা আবৃত দশমিক ভগ্নাংশ সদৃশ হয়েছে। এইভাবে তোমাদেরকে সদৃশ করে নিয়ে যোগ বিয়োগের অঙ্ক আমরা করব। তাহলে তোমরা অবশ্যই আশা করি বুঝতে পারবে। তোমরা ভালো করে মনোযোগ দিবে, বাড়িতে লেখাপড়া করবে। তাহলে আমি আজকের জন্য আমার অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করি। ধন্যবাদ তোমাদেরকে। আগামী ক্লাসে আসার জন্য তোমাদের স্বাগতম। ধন্যবাদ।